আপনি কি ভাবছেন যে কিভাবে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং করবেন? রিটায়ারমেন্টের জন্য আপনাকে ঠিক কত টাকা জমাতে হতে পারে? এই রকম ধরনের অনেক কিছু ভাবনা কি আপনার মনের মধ্যে চলছে? তাহলে আমি বলবো এই ভিডিওটাকে না খুব মন দিয়ে পুরোটা দেখুন। আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নমস্কার, আমি অশোক রায়, সার্টিফাইড ফাইন্যান্সিয়াল প্ল্যানার, ফাউন্ডার অফ রয়েস ফাইন্যান্স। আমরা বিগত 20 বছরে কিভাবে অলরেডি প্রচুর মানুষকে তাদের যে রিটায়ারমেন্ট জার্নিটা রয়েছে সেটাকে প্রপার প্ল্যানিং করে, তারপর গাইড করে, টেকনিক্যালি তাদের রিটায়ারমেন্ট জার্নিটাকে মনিটর করে, তাদের ফাইন্যান্সিয়াল লাইফটাকে স্ট্রেস ফ্রি করে, তাদের যে রিটায়ারমেন্ট পরবর্তী সময় সেটাকে একটা গোল্ডেন পিরিয়ড করতে পেরেছি। তার কিছুটা আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওটাতে আমি শেয়ার করব, যাতে করে আপনি আপনার রিটায়ারমেন্টটাকে বিষয়টাকে একটা বেশ ধারণা আপনি করে নিতে পারেন। তো দেখুন, মানুষের লাইফে ডেথ যেমন একটা সার্টেন ইভেন্ট, ঘটবেই, তাই না? প্রত্যেক মানুষকে তো জন্মালে মরতে হবে। তেমনি রিটায়ারমেন্টও ঠিক তেমনি একটা সার্টেন ইভেন্ট, প্রত্যেকের লাইফে হবেই। যার জীবনে ইনকাম একটা সময় শুরু হয়েছে, তো সেটা একটা টাইমে তো শেষ হবে, তাই না? এবার যাদের জীবনে এইভাবে কোনো একটা সময় ইনকাম শেষ হবে, তাহলে তাদেরকে কি করতে হবে? আবার তাদেরকে নিজের একটা সঞ্চয় থেকে আর একটা ইনকাম চালু করতে হবে, যাতে তার আর তার ফ্যামিলির বাকি লাইফের ওই ইনকামটার ওপর তারা ওই বাকি লাইফটা নির্ভর করে তাদের চলে যায়। এইটাই হলো সংক্ষেপে রিটায়ারমেন্ট। গাড়ির একটা টায়ারকে বদলে পরিবর্তে অন্য একটা টায়ার লাগিয়ে নিতে হবে। তো দেখুন, এই ডায়নামিক ওয়ার্ল্ডে সব কিছুই তো চেঞ্জ হচ্ছে। এবার আমাদেরকেও চেঞ্জগুলোকে না আগে কি করতে হবে, রিয়েলাইজ করতে হবে যে এগুলো লাইফে, নিজেদের লাইফে কি ইম্প্যাক্ট ফেলতে পারে। সেগুলোকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, বুঝে নিতে হবে। তার কিছু নমুনা আমি এখানে জাস্ট দেখাচ্ছি। দেখুন, 1980 সালে একজনের মোটামুটি আর্নিং এজের টাইম পিরিয়ড ছিল 18 বছর থেকে 58 বছর বয়স। তখন তো অত এডুকেশনের অতটা রিকোয়ারমেন্ট জব করতে গেলে লাগতো না। তখন মোটামুটি 40 বছরের একটা আর্নিং পিরিয়ড ছিল। আর আজকের যুগে ভাবুন, এখন আর্নিং শুরু করতে মোটামুটিভাবে 25 বছর বয়সে একজন শুরু করছেন। কোনো কোনো ক্ষেত্রে 2-1 বছরে এদিক ওদিক হতে পারে, আমি সেটা মানছি। আর আর্নিং শেষ হওয়ার প্রবাবিলিটিটা এখন অনেক অনেক এগিয়ে এসেছে। দেখুন, 50 বা 60 যেটা ছিল আগে, তা সেটা কারুর কারুর ক্ষেত্রে এখন 55-60 যেটা ছিল, সেটা কারুর কারুর ক্ষেত্রে এখন কি বলবো 50-এ নেমে এসেছে। তার মানে কি হলো, আর্নিং পিরিয়ডটা কমে হয়ে গেল 25 বছরের, তাই নয় কি? 40 বছরের আর্নিং পিরিয়ডটা কমে হয়ে যাচ্ছে কত বছরে? 25 বছরে। নিজের রিটায়ারমেন্টের ক্ষেত্রে এর ইম্প্যাক্ট কি হতে পারে সেটা কি বুঝতে পারছেন? এবার আর্নিং পিরিয়ড তো কমছে, সেটা বুঝলাম। এবার দেখুন, লাইফ স্প্যান সেটা কিরকম কমছে। দেখুন, যদি আমরা সরকারি ডেটা সেটাকে যদি ধরি, তাহলে দেখুন যে আগে 2006 সালে যেখানে আমাদের দেশে অ্যাভারেজ মানুষের লাইফ এক্সপেক্টেন্সি, মানুষের বাঁচার গড় আয়ু ছিল মোটামুটিভাবে 65 ইয়ার্স। আজকে সেটা বেড়ে হয়েছে অন অ্যান অ্যাভারেজ মোটামুটি ধরুন ওই 70 বছর। মানেটা কি? মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বাঁচার গড় আয়ু সেটা বাড়ছে। সেটা হতে পারে খাওয়া দাওয়ার কোয়ালিটি, চিকিৎসার উন্নতি, লাইফস্টাইলের উন্নতি, এই সব মিলিয়ে কিন্তু আলটিমেট লাইফের মানুষের লাইফ এক্সপেক্টেন্সিটা বাড়ছে। এবার যারা এই বিষয়ে এক্সপার্ট, তারা আবার বলছেন যে যে সমস্ত মানুষদের মোটামুটি একটা ইনকাম রয়েছে, তাদের আজকের লাইফ এক্সপেক্টেন্সি মোটামুটিভাবে হতে পারে অ্যাকচুয়াল যেটা, সেটা 85 থেকে 90। এবার আপনি মানতে চান আর নাই মানতে চান, এটা কিন্তু বাস্তব। তার মানে আজকের ইনকাম পিরিয়ড কমে 25 বছর হচ্ছে, আর লাইফ এক্সপেক্টেন্সি বাড়ার কারণে রিটায়ারমেন্ট পরবর্তী সময়টা বেড়ে 35 থেকে 40 বছর হচ্ছে।
এর ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্টটা কি বুঝতে পারছেন? এই যে 25 বছরের ইনকাম করে তারপরে আজকের একটা হাই কনজিউমারিজম মার্কেট ইকোনমিতে কতটা অর্গানাইজড এবং প্ল্যানিংয়ের মানে করে টাকা পয়সা রাখতে না পারলে কিভাবে এই রিটায়ারমেন্টের পরের 35-40টা বছর নো ইনকাম পিরিয়ডটাকে ম্যানেজ করা যাবে, এটা কি ছেলে খেলার বিষয়? আপনি ভাবতেই পারেন যে আমি অতদিন বাঁচব না। দেখুন, আপনার সঙ্গে মানে আমি যা বলছেন শুনলাম, ঠিক আছে, আপনার সঙ্গে তো ওপরওয়ালার কোনো হটলাইন কানেকশন নেই, তাই না? কিসের বেসিসে আপনি ভাবছেন সেটাও তো ভাবা দরকার। ঠিক আছে, চলুন, এখন আপনার প্রশ্ন হলো, আমি একটা প্রশ্ন রাখছি, আপনি যা বলছেন সব ঠিক আছে, যদি বেঁচে যান তখন কি হবে? এরপর তো আপনার স্পাউসের লাইফ রয়েছে, তিনিও যদি বাঁচেন তখন কি হবে? এটা ভেবে দেখেছেন? দেখুন, ইন্ডিয়াতে সোশ্যাল স্ট্রাকচার অনেক বদল হয়ে গেছে অলরেডি। আগেকার জয়েন্ট ফ্যামিলি কনসেপ্ট নেই, আজকে নিজেরটা নিজেকেই বুঝে নিতে হবে। আর এই ফ্যামিলি, আগে কি হতো যে ফ্যামিলিতে একজন যদি কোনো কারণে উইক হতো তাহলে অন্যরা মিলে সেটাকে কম্পেনসেট করে দিতে পারতো। এখন সেটা কোনোভাবেই সম্ভব নয়। এরপরে এগুলো ছাড়াও এমন কিছু বিষয় আছে যেগুলোর ওপর আমাদের কোনো ডাইরেক্ট কন্ট্রোল নেই। সেটা কি শুনলে চমকে যাবেন, সেটা হলো ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, জিনিসের যে দাম, এর কি মারাত্মক রোল একবার ভেবে দেখুন। আমি এখানে আপনাদের দেখাচ্ছি ইনফ্লেশন, এই কার জন্য কত পার্সেন্ট এই ইনফ্লেশন রেট পার্সেন্টেজ হবে, সেটা তার কি ধরনের এক্সপেন্ডিচার প্যাটার্ন তার উপরেই কিন্তু নির্ভর করে। একজন ব্যক্তি যাকে রোজ চাকরির জন্য বাইরে বেরোতে হয়, ফ্যামিলি চালাতে হয়, ছেলে মেয়েদের লেখাপড়ার পড়াশোনার খরচ চালাতে হয়, বাড়িতে কোনো ডিপেন্ডেন্ট সিনিয়র সিটিজেন পেরেন্টস তাদের মেডিকেল ট্রিটমেন্টের বিষয়গুলোকে টেক কেয়ার করতে হয়, তার ইনফ্লেশন রেট কিন্তু 9%-এর থেকেও অনেক বেশি হতে পারে। তো ইনফ্লেশন, এবার আমি যদি সরকারি হিসাবটাকেও মাথায় রেখে মাত্র 5% রেটে ইনফ্লেশন ধরি, সেটাকেই যদি অ্যাসিউম করে নিই, তাহলে আজকে যার ফ্যামিলি রানিং এক্সপেন্ডিচার ধরুন মাসে 35,000 টাকা করে, আর তার জাস্ট 10 বছর পরে ওই খরচটা ওই ইনফ্লেশনের কারণে বেড়ে দাঁড়াচ্ছে 57,645 টাকা মাসে। এবার ভাবুন তো কজনের ওই টাইম পিরিয়ডটাতে ইনকামটা ওই রেটে বাড়বে, আর তারও 10 বছর পরে ওটা দাঁড়াচ্ছে কত না, মাসে 95,000 টাকা করে। ভাবতে পারছেন? আমি তো এখানে 5% ইনফ্লেশন রেট ধরেছি, যেটা বাস্তবে তার থেকে অনেক বেশি। এর মধ্যে তো লাইফস্টাইল ইনফ্লেশন, এডুকেশন ইনফ্লেশন, মেডিকেল ইনফ্লেশন, এগুলোকে তো কনসিডারই করা হয়নি। তাহলে বিষয়টা কত ভয়ঙ্কর হতে পারে ভেবে দেখেছেন কি? এবার ইনফ্লেশনের আবার দুটো দিক, কিরকম সেটা দুটো দিক দিয়ে ক্ষতি করে। অন্যদিকে দেখুন, আর একটা বিষয় বুঝে নিতে হবে যে আপনি অল্প হোক বেশি হোক আপনার কষ্টের টাকাকে যে সেভিংস করছেন, সেটাকেও এই ইনফ্লেশন কিভাবে তার মানি ভ্যালুটাকে ইরোড করে দিচ্ছে সেটা দেখুন। ধরুন ওই 5% রেটেই ইনফ্লেশনও কিভাবে আপনার সেভিংস ইনভেস্টমেন্ট ভ্যালুগুলোকে ডিক্রিজ করছে। 25,000 টাকা ধরুন আপনার ইনভেস্টমেন্টের মানি ভ্যালুকে 10 বছরে কমিয়ে 15,000 টাকা করছে। দেখুন, এই যে ইনফ্লেশন, যেটার উপরে আপনার বা আমাদের কারোর কোনো কন্ট্রোল নেই, সেই ইনফ্লেশন একদিকে যেমন খরচটাকে আপনার মানে না চাইলেও বাড়িয়ে দিচ্ছে, আর উল্টো দিকে ইনভেস্টমেন্টের মানি ভ্যালুকে কতটা ইরোড করে দিচ্ছে। এবার আমার প্রশ্ন হচ্ছে, যারা কোনো প্ল্যানিং না করে শুধু কোথায় বেশি রিটার্ন পাবেন সেইটাকে পাওয়ার জন্য আজকে এই ফান্ড কালকে ওই ফান্ড এইভাবে করে বেড়াচ্ছেন, তারা কতটা বিপদের মধ্যে নিজেকে নিয়ে যাচ্ছেন সেটা কি আন্দাজ করতে পারছেন? কারুর মানে দেখুন, কারণ হচ্ছে কি, খরচ আপনার জন্য কিন্তু বসে থাকবে না। যেমন ধরুন মেডিকেল এক্সপেন্ডিচার, সেদিকে যদি দেখা যায় তাহলে একবার দেখুন 2007-এর সঙ্গে আজকের একটা মেজর সার্জারির খরচের কম্প্রিহেন্সিভ ইনফরমেশন আমরা দেখাচ্ছি। এগুলো আমাদের রিসার্চ ডিপার্টমেন্ট আমাদের জন্য নিয়ে এসেছে, আমি জাস্ট সেটাই শেয়ার করছি। দেখুন 2007-এ 25,000 টাকার একটা অ্যানজিওগ্রামের খরচ আজকে বেড়ে হয়েছে 65,000 টাকার কাছাকাছি। এবার এটা হসপিটাল টু হসপিটাল একটু এদিক ওদিক হতে পারে। 2 লাখ টাকার বাইপাস সার্জারির খরচ আজকে প্রায় 6 লাখ টাকা। ভাবতে পারছেন ইনফ্লেশনটা কোথায় নিয়ে যাচ্ছে? এবার ভাবুন না একটু, আমি বোঝার জন্য বলছি, আপনি যখন রিটায়ার করবেন
যেদিন আপনার ইনকাম থাকবে না, তখন এটা কত হতে পারে, কিভাবে চলবে? আজকে যদি সময় থাকতে আগে না ভাবা হয়, তাহলে কি আপনার ফিউচার বা আপনার বেনিফিশিয়ারিদের ফিউচার কথাটা আপনি যদি আজকে না ভাবেন, তাহলে ভাববেটা কি, সেটাও তো একবার দেখা দরকার। দেখুন, ইউনাইটেড নেশনের পপুলেশন ডিভিশনের একটা সার্ভে রিপোর্ট বলছে যে 2050 সালে ইন্ডিয়াতে যা মানুষ থাকবে তার মধ্যে 19% মানুষের এজ 60 বছরের আশেপাশে থাকবে। ভাবনার বিষয় কি জানেন তো, ওই মানুষগুলোর মধ্যে 60% মানুষই নিজেদের জন্য কোনো রিটায়ারমেন্ট প্ল্যানিংই থাকবে না তাদের। তার থেকেও মারাত্মক যেটা, সেটা হলো ওই 60% মানুষের মধ্যে 63% মানুষ আবার এটাই ভাববে যে তাদের রিটায়ারমেন্টের সময় তাদের সাফিসিয়েন্ট মানি থাকবে, তাদের কোনো চিন্তা নেই, যেটা কিন্তু বাস্তবে মিলবে না। এতটাই ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বা এডুকেশনের অভাব ইন্ডিয়াতে রয়েছে যে এই রকম ধরনের ঘটনাটা ঘটবে। মানে নর্মালি এই 63% মানুষের কোনো অ্যাডভাইসারের হেল্পই তারা নিতে চাইবে না, এবং এরা একটা ভয়ঙ্কর রিয়েলিটির সামনে পড়বেন। এই 63%-এর মধ্যে যাতে আপনি না থাকেন, তাই এই ভিডিওটা কিন্তু করা হচ্ছে। দেখুন, হোল ওয়ার্ল্ডে 30টা কান্ট্রির মধ্যে ইন্ডিয়ার পেনশন সিস্টেমের পজিশন হলো 28। এর থেকে ভয়াবহ পরিস্থিতি আর কি হতে পারে? মাত্র 7% ওয়ার্কিং এজ পপুলেশন ইন্ডিয়াতে পেনশন প্রোগ্রামের মধ্যে রয়েছেন। বাকিদের নিজের ব্যবস্থা নিজে করে নিতে হবে। আর আপনার রিটায়ারমেন্টের জন্য কাউকে আপনি কিন্তু পাশে পাবেন না। আপনার কান্ট্রিও আপনার জন্য ঠিক কতগুলো প্রোডাক্ট সামনে এনে দিয়ে তাদের দায়িত্ব শেষ করে দিয়েছে। কোনো প্রোডাক্ট যদি সমস্যার সমাধান করে দিতে পারতো, তাহলে তো কোনো কথাই ছিল না, তাই না? দেখুন, আপনার ফাইন্যান্সিয়াল লাইফে যতগুলো ফাইন্যান্সিয়াল গোল আপনার রয়েছে, তার মধ্যে রিটায়ারমেন্ট হলো সব থেকে ইম্পর্টেন্ট এবং বলা যেতে পারে সব থেকে কস্টলিয়েস্ট গোল। কারণ আপনার অন্য যত ফাইন্যান্সিয়াল গোলগুলো রয়েছে, সেগুলোর যদি আপনার কোনোভাবে প্ল্যানিং না করা হয়ে থাকে, তাহলে তার জন্য আপনার কি হয়েছে, লোনের ব্যবস্থা রয়েছে, বাচ্চার এডুকেশন বা ফ্ল্যাট কেনা, গাড়ি কেনা বা এরকম কিছু যে সমস্ত, সেগুলোর জন্য আপনি হয়তো প্ল্যানিং করে উঠতে পারেননি, তাতে কিন্তু আপনার খুব একটা অসুবিধা হবে না। তার কারণ কি, 1 নম্বর হলো আপনার সব থেকে বড় কথা যেটা, সেটা আপনার অ্যাক্টিভ ইনকাম থাকছে। আর দ্বিতীয়, আপনি ওই ইনকামটা আছে বলে ব্যাংক বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন পেতে পারেন। এটা একবার ভাবুন যে আপনি যেদিন রিটায়ার হবেন সেদিন আপনার ইনকাম থাকবে না, আর নর্মালি কোনো লোনের সুযোগও থাকবে না। বিষয়গুলোকে সহজভাবে বা খুব ক্যাজুয়ালভাবে না দেখে জিনিসটাকে সিরিয়াসভাবে দেখা উচিত, না হলে একজন বিশাল ক্ষতির সামনে পড়ে যেতে পারেন। তার মানে কি হলো, রিটায়ারমেন্ট মানে আপনার অ্যাক্টিভ ইনকামটা স্টপ হয়ে যাবে। তখন কিন্তু কি বলবো আপনাকে, যে একটু আগে আমি বললাম যে কেউ আপনাকে হয়তো লোনও দিতে চাইবে না। এমনকি পাড়ার সব থেকে পরিচিত যে দোকান, সেও কিন্তু আপনাকে ক্রেডিট দেবে কিনা এ নিয়ে যথেষ্ট ডাউট আছে। কিন্তু এটাই বাস্তব। রিটায়ারমেন্টের জন্য প্ল্যানিংটা হলো সব থেকে লংগেস্ট পিরিয়ডের প্ল্যানিং। অলমোস্ট 30 থেকে 35 বছরের একটা প্ল্যানিং। কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছাড়া এই যে এত বছরের লম্বা প্ল্যানিং, সেটা কি নিজে নিজে করা সম্ভব? আজকের এই ডায়নামিক ইকোনমিতে, যেখানে প্রতি 10 বছর অন্তর অন্তর প্রোডাক্টের ফান্ডামেন্টাল সমস্ত কিছু পাল্টে যাচ্ছে, সেখানে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া, কোনো টেকনিক্যাল নলেজ ছাড়া, কোনো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া নিজের খুশি মতো করে ইনভেস্ট করে এই রিটায়ারমেন্টের জন্য এগোনোটা কি খুব জুডিশিয়াল হবে? এবার আর একটা কথা মনে রাখা উচিত, রিটায়ারমেন্টের জন্য কোনো প্ল্যানিং না থাকা বা ফল্টি প্ল্যানিং বা হাফ প্ল্যানিং, এই সবের রেজাল্ট কিন্তু এক। কোনো প্ল্যানিং না থাকাও যা, প্ল্যানিং হাফ প্ল্যানিং করে চলাটাও কিন্তু তাই। অনেকেই ভাবেন যে তারা তো গ্র্যাচুইটি পাবেন, প্রভিডেন্ট ফান্ড পাবেন, আবার কেউ ভাবেন যে ওই তো আমার 2টো ফ্ল্যাট রয়েছে, ওগুলোকে ভাড়া পাবো, এটা নিয়ে চালিয়ে নেবো, বা কি আর করা যাবে, একটা কাজ দেখে নিতে হবে ইত্যাদি। দেখুন, প্ল্যানিং বা রিটায়ারমেন্টের জন্য ইনভেস্ট যদি কোনো না থাকে, তাহলে অনেক মানুষকে কিছুটা বাধ্য হয়েই এরকম প্রচুর অ্যাজাম্পশন করতে হয়। এর একটাই কারণ, সময় থাকতে থাকতে প্ল্যানিং না করা। এতে যে শুধুমাত্র এই না করার ফলে যে ওই ব্যক্তিই বিপদে পড়েন তাই নয়, ওনার ওপরে যারা নির্ভর করছেন
যে বেনিফিশিয়ারিরা তারাও কিন্তু খুব বড় বিপদে পড়েন। অনেকের ধারণা আছে যে মানে এত কোটি টাকার কর্পাস বা বেশ কিছু টাকার একটা ফান্ড ক্রিয়েট করে নিতে পারলে রিটায়ারমেন্টের সব প্রবলেম, সব সলিউশন হয়ে যাবে। কিছু মনে করবেন না, আমি খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছি যে এই ধারণাটা কিন্তু একদম আপনার ঠিক নয়। রিটায়ারমেন্টের জন্য মানি একটা ফ্যাক্টর অবশ্যই, তবে লটস অফ মানি ফাইন্যান্সে কোনো সমাধান মানে যদি হতো, তাহলে যাদের হাতে প্রচুর মানি তারাই তো হ্যাপি ফাইন্যান্সিয়াল লাইফ এনজয় করতে পারতো। বাস্তবে কিন্তু সেটা হয় না। দেখুন, কে কবে রিটায়ার করবেন সেটার ওপরে হয়তো একজনের কিছুটা হলেও কন্ট্রোল রয়েছে, কিন্তু রিটায়ারমেন্টের পরে তিনি কতদিন বাঁচবেন, তার স্পাউস কতদিন বাঁচবেন, মানে কে কত বছরের পরে ধরে রিটায়ারমেন্ট কর্পাসটা তাকে নিয়ে ডিপেন্ড করতে হবে, এ সব তো আননোন ফ্যাক্টর। তারপরে পোস্ট রিটায়ারমেন্ট পিরিয়ডে কার জন্য কত টাকা ঠিক মেডিকেল পারপাসে লাগবে, এগুলো কারুর কি জানা আছে? রিটায়ারমেন্টের পরে আপনার প্রত্যেক মাসে কত টাকা করে ওই সময়ে চলার জন্য লাগবে, সেটা রিটায়ারমেন্টটা মানে আসার ঠিক কয়েক বছর আগে মোটামুটি একটা আন্দাজ করা যায়। তার আগে না, ও যত যেই বলুক, খুব একটা আন্দাজ করা বেশ শক্ত। এছাড়াও রিটায়ারমেন্টকে প্ল্যান করতে গেলে এরকম অনেক আননোন ফ্যাক্টর রয়েছে, যেগুলো আমি বলছিলাম তার মতো, সেগুলোকে সঠিকভাবে যদি না মানে ধরে নেওয়া যেতে পারে, তাহলে রিটায়ারমেন্ট কর্পাস ডিটারমাইন করা প্র্যাকটিক্যালি বেশ কঠিন হয়ে যায়। রিটায়ারমেন্ট এমন একটা গোল যেটার জন্য আপনাকে কেউ কিন্তু পিছন থেকে তাগাদা দেবে না। এটা এই বাচ্চার এডুকেশন গোল বা বেড়াতে যাওয়ার বা গাড়ি কেনার গোলের মতো কোনো আর্জেন্ট গোল নয়। কিন্তু এটা একটা লাইফের ইম্পর্টেন্ট গোল। এটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে অনেক কিছু। বহু মানুষকে আমরা খুব বড় ভুল করতে দেখেছি এটাতে। সেটা হলো কি, তারা সারা জীবন না আর্জেন্টের পিছনে ছুটে বেড়ান, তারপর তার জীবনে যখন ইম্পর্টেন্ট ইভেন্ট এই রিটায়ারমেন্ট সেটা সামনে চলে আসে, তখন আর তার কিচ্ছু করার থাকে না। এই ধরুন, আজকে যে এই যে ভিডিওটা আপনি শোনার পর হয়তো আপনি ভাববেন যে এবার না একটা কিছু করা দরকার। দেখুন, আপনি ভাবতেই পারেন, কিন্তু আপনার লাইফে হাজার আর্জেন্ট ইভেন্ট এসে আপনার এই ভাবনাটাকে আবার পিছনে ফেলে দেবে। এর আগে আমি বারবার বলেছি যে অন্য গোলের জন্য ইনভেস্টমেন্টের ব্যাপারটা আলাদা, আর এই রিটায়ারমেন্টের জন্য ইনভেস্টমেন্টের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এই রিটায়ারমেন্টের জন্য ইনভেস্ট করতে যদি কেউ ডিলে করেন, এই যে বিভিন্ন কারণে প্ল্যান করে উঠতে পারেন না, ডিলে করাটা, এটা যে কত বড় ক্ষতির মুখে একজনকে পড়তে হয় সেটা যদি একজনের জানা থাকে, আর জানা যদি না থাকে, তাহলে তিনি বিশাল বিপদে পড়ে যেতে পারেন। আমি এখন আপনাদের যেটা দেখাচ্ছি না আপনাকে, সেটা যদি আপনার এর আগে না দেখে থাকেন, তাহলে ডিলে করার মাসুল যে কি বিরাট হতে পারে, মানে সেটা মানে কল্পনাও করতে পারবেন না। কীরকম হচ্ছে সেটাকে একটু মন দিয়ে শুনুন, আমি বলছি। ধরুন, একজন ব্যক্তি, তার নাম ধরুন মিস্টার স্মার্ট, তিনি 5,000 টাকা করে মাসে তার রিটায়ারমেন্টের গোলের জন্য 30 বছরের টেনিয়রে ধরুন একটা ইনভেস্ট শুরু করলেন। আর ধরুন যে তিনি ঠিক করলেন যে প্রত্যেক বছর তার যা ইনকাম ইনক্রিমেন্ট হবে, ইনকাম তো বাড়বে, সেই অনুযায়ী তিনি ওই ইনভেস্টমেন্টটাকে ওই 10% করে ইনক্রিজ করে নেবেন। তো এইভাবে ধরুন তিনি ওই 30 বছর ইনভেস্ট করে মোটামুটিভাবে ওই 98,69,000 টাকার মতন তিনি ইনভেস্ট করলেন। আর ওই কর্পাসটা তখন তার হতে পারে কত, আনুমানিক 4 কোটি টাকার মতো। এবার ধরুন আর একজন ব্যক্তি, তার নাম হলো মিস্টার ক্যাজুয়াল, এগুলো আমি অ্যাজিউম করে বোঝানোর জন্য বলছি, তিনিও তার রিটায়ারমেন্টের জন্য মাসে মাসে ওই একইভাবে 5,000 টাকা করে ইনভেস্ট শুরু করলেন, এবং তিনিও তার ইনভেস্টমেন্টটাকে ওই মিস্টার স্মার্টের ইনভেস্টমেন্টের মতো প্রত্যেক বছর 10% করে তার ইনকাম যেরকম ইনক্রিজ হবে সেরকম করে বাড়াবে, এটাও ঠিক করলেন। এবার ওই মিস্টার ক্যাজুয়ালের ইনভেস্টমেন্টটা চললো 25 বছর ধরে, যেটা মিস্টার স্মার্টের চলেছিল কত বছর, 30 বছর। ডিফারেন্সটা এইখানেই হবে। দেখুন, মিস্টার ক্যাজুয়াল কি করেছিলেন, 5টা বছর ভাবতে ডিলে করেছিলেন, একটু ভেবে নিই, একটু সামলে নিই, তারপর করব। রিটায়ারমেন্টের ইনভেস্টমেন্টটা স্টার্ট করতে 5টা বছর দেরি করেছিলেন। তো মিস্টার ক্যাজুয়ালের টোটাল ইনভেস্টমেন্ট হলো কত, 59 লাখ টাকার মতো, আর তার কর্পাস ভ্যালু হলো অ্যাপ্রক্সিমেট 1,96,96,00,000 টাকার মতো। এ পর্যন্ত আমি এসে আপনাদেরকে একটু ভাবতে অনুরোধ করব যে মিস্টার স্মার্ট কি আলাদা করেছিলেন? একটাই কাজ করেছিলেন তিনি আলাদা,
মিস্টার ক্যাজুয়ালের থেকে 5টা বছর আগে ইনভেস্ট শুরু করেছিলেন, ভাবতে টাইম নেননি। আর তাতেই মিস্টার স্মার্টের কর্পাস ভ্যালু জমে হয়েছিল 4 কোটি টাকার মতো। আর মিস্টার ক্যাজুয়াল, যিনি 5টা বছর ইনভেস্টমেন্ট শুরু করতে একটু ভাবতে গিয়ে ডিলে করেছিলেন, তার জন্য তিনি কমপ্লেন পেলেন কত। দেখুন, এই হিসেবটা খুব ভালো করে বুঝতে হবে। মিস্টার ক্যাজুয়াল পেলেন কত টাকা? মিস্টার ক্যাজুয়ালের জমেছিল 1,96,95,00,000 টাকার মতো, যেটা মিস্টার স্মার্টের জমেছিল 4 কোটি টাকার মতো। তাহলে মিস্টার ক্যাজুয়ালের 5 বছর দেরিতে শুরু করা, তিনি কতটা কম পেয়েছিলেন সেটা একবার দেখা যায়। মিস্টার স্মার্টের 30 বছরে জমেছিল 4 কোটি টাকার, সেটার থেকে মিস্টার ক্যাজুয়ালের 25 বছরের জন্য জমা 1,96,95,00,000 মাইনাস যদি করে দিই, তাহলে হয় থাকা কত, 2,03,00,000 টাকার মতো। ভাবুন, একবার ভাবুন তো, মিস্টার ক্যাজুয়াল 5 বছরে কত টাকা ইনভেস্ট কম করেছিলেন। মিস্টার স্মার্ট ইনভেস্ট করেছিলেন 98,69,000 টাকা, সেটার থেকে মিস্টার ক্যাজুয়ালের ইনভেস্টমেন্ট 59 লাখ টাকা যদি মাইনাস করি, তাহলে 39,69,000 টাকার মতন কম ইনভেস্ট করেছিলেন। এবার ভাবুন তো, এই ভাববোর জন্য ক্ষতিটা কত মারাত্মক হতে পারে। মোটামুটি 40 লাখ টাকা আনুমানিক মতো কম ইনভেস্ট করার জন্য তিনি কম পেয়ে গেলেন কত, 2 কোটি টাকারও কিছু বেশি। দেখুন, ফাইন্যান্সে ফান্ড, তারপর কি ওই রিটার্ন, এগুলোর থেকে টাইম হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস। রিটায়ারমেন্ট প্ল্যানিং যত ডিলে করবেন, রিস্ক কিন্তু ততটাই বাড়বে। আপনি ইনভেস্ট কম করতে পারছেন, তাতে কোনো অসুবিধা নেই, শুরুটা ইমিডিয়েট করুন, আর তারপরে ওই ইনভেস্টমেন্টটাকে কন্টিনিউ করুন, তাতেই কিন্তু অনেকটা কাজ হয়ে যাবে। এবার আমরা কিভাবে কি করি সেটা নিয়ে একটু ছোট্ট করে আপনাদের বলে দিই। আমরা একজনের রিটায়ারমেন্ট প্ল্যানিং করার আগে রিটায়ারমেন্ট মানে তার একটা ইনভেস্টরের একটা প্রোফাইল তৈরি করি। সেটা কেন করি? ওই ব্যক্তিকে ফাইন্যান্সিয়ালি আরো ডিপ থেকে আমরা বুঝে নিতে চাই। মানে আমরা ওনার ইনকাম, ওনার এক্সপেন্ডিচার, ওনার ওপরে কতজন ডিপেন্ডেন্ট আছে বা ডিপেন্ডেন্ট পরে থাকতে পারেন ইত্যাদি সামগ্রিক বিষয়গুলোকে আগে বুঝে নেওয়ার চেষ্টা করি। এই ব্যাপারে, মানে রিটায়ারমেন্টের ব্যাপারে আমরা পুরো ব্যাপারটাকে না হোলিস্টিকভাবে না জেনে আমরা কোনো রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের কাজই শুরু করি না। একবার ভাবুন তো, রিটায়ারমেন্টের যে গোল, সেটা তো প্রত্যেকেরই প্রয়োজন রিটায়ারমেন্টের গোল। তাহলে কি সকলের জন্য কি একই স্ট্র্যাটেজি হবে? গোলটা সকলেরই লাগবে, এটা ঠিকই, কিন্তু মানুষগুলো তো সব আলাদা আলাদা। ভাবুন তো একবার, সকলের কি রিস্ক নেওয়ার ক্ষমতা এক হতে পারে? সকলের কি রিটায়ারমেন্ট পরবর্তী সময়ে রিকোয়ারমেন্টগুলোও কি এক হবে? সকলের মাইন্ডসেট, ফাইন্যান্সের বিষয়গুলোর আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া কখনোই এক হতে পারে না। তাহলে সকলের কোনোভাবে প্ল্যানিং বা স্ট্র্যাটেজি কোনো মতেই এক হতে পারে না। এই কারণে আমরা শুধু কোনো একটা ক্যালকুলেটর বা তাতে কিছু ডেটা পুট করে দিয়ে তার কত রিকোয়ারমেন্ট, তার জন্য আজকে কত টাকা তাকে ইনভেস্ট করতে হবে সেটাকে ক্যালকুলেট করার এই সব কাজ আমরা কিন্তু করি না। হ্যাঁ, আমাদেরকেও ক্যালকুলেট করতে হয়, আমরা আমাদের নিজস্ব তৈরি করা সফটওয়্যারের সাহায্যে ক্যালকুলেট করি, কিন্তু আমাদের কাছে এই ক্যালকুলেট পার্টটা গোটা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের একটা খুব ছোট্ট একটা পার্ট মাত্র। আমাদের উদ্দেশ্য থাকে তার রিস্ক প্রোফাইল অনুযায়ী, তার রিস্ক ক্যাটাগরিটাকে আইডেন্টিফাই করে, তার রিকোয়েস্ট অনুযায়ী, মানে রিকোয়ারমেন্টটা অনুযায়ী একটা ইউনিক রিটায়ারমেন্ট প্ল্যান বা স্ট্র্যাটেজি তৈরি করা, যাতে করে তিনি প্র্যাকটিক্যালি, মানে খুব স্বচ্ছন্দে, স্ট্রেস ফ্রিভাবে এবং কোনো রকম মাঝখানে কোনো বাধা ছাড়াই তিনি তার নিজের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারেন। এবার লাইফে সবসময় যা ভাবা হবে, যেরকম ভাবা হবে সেরকমটা তো ঘটবে না, তাই না? মাঝখানে অনেক চেঞ্জ আসবে, ইনকাম চেঞ্জ হতে পারে, রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে, ফ্যামিলিতে এই অনেক পরিবর্তন হতে পারে, অনেক আর্জেন্ট প্রয়োজনীয় নতুন গোল চলে আসতে পারে। কারণ রিটায়ারমেন্ট গোলটা তো অনেক বড়, তার জন্য আমাদের প্ল্যান বি, প্ল্যান সি রেডি করে রাখতে হবে। সব গোলগুলোকে বিচার করে, গোল প্রায়োরিটাইজ করে প্ল্যানিং পরিবর্তন করতে হতে পারে। এছাড়া একজনের রিটায়ারমেন্ট গোল কোনো মতেই পুরো কমপ্লিট হয়েছে বলে ভাবতেই পারি না আমরা, যতক্ষণ না তার একটা ইউনিক অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি আমরা ইমপ্লিমেন্ট করছি। এরপরে আমরা ওই রিকোয়ারমেন্টের জন্য ইনভেস্টমেন্টের স্কিমগুলো যেগুলো হয়, যেগুলো মানুষ প্রথমে খোঁজেন, আমরা এরপর সেগুলোকে সিলেকশন করি। এই কারণে
রিটায়ারমেন্টের জন্য কোনো পার্টিকুলার কোনো প্রোডাক্টের উপরে কিন্তু আমরা একদম ভরসা করি না, কারণ আজকের যুগে ইকোনমি ডায়নামিক, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টগুলো খুব বেশি ডায়নামিক। সেখানে কোনো একটা বা দুটো প্রোডাক্ট কখনোই এত বড় একটা পিরিয়ডের জন্য, যেখানে অনেক ভেরিয়েবল নির্ভর করছে, অনেক গোলটাকে ফুলফিল করাতে পারবে সম্ভব কোনো একটা বা দুটো প্রোডাক্ট? আশা করছি যে আমি আপনাকে বোঝাতে পেরেছি যে রিটায়ারমেন্ট গোলটা একজনের লাইফে ঠিক কতটা ইম্পর্টেন্ট। এটাও আমি আগে বলেছি যে এই গোলটা একজনের লাইফে সব থেকে লং টাইমের মোস্ট প্রিসিয়াস এবং কস্টলিয়েস্ট গোল। তো এই কারণে এই গোলটাকে খুব ইউনিক ওয়েতে মনিটর করার এবং মানে যদি কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় তা সেগুলো করা দরকার। এই কাজগুলোকে করার জন্য আমাদের কি হয়, আমাদের ডেডিকেটেড সেপারেট রিসার্চ টিম আছে। ঠিক একইভাবে আমাদের কিছু ইন হাউস এবং প্রোপ্রাইটারি বিভিন্ন সফটওয়্যার রয়েছে, বিভিন্ন ফ্রেমওয়ার্ক আমরা এই কাজে ব্যবহার করি। আমাদের একজন ইনভেস্টারের এই যে জার্নিটাতে বেশ কয়েকবার ইনভেস্টারের এই প্রোফাইলকে বারবার করতে হতে পারে, কারণ যদি ইনভেস্টারের প্রোফাইলের কিছু পরিবর্তন হয়ে থাকে তাহলে এটা যদি আমরা না করি তাহলে কিন্তু সবটাই তো ভুল হয়ে যাবে, তাই না? এটা কিন্তু প্র্যাকটিক্যালিও হবে না। এবার স্বাভাবিকভাবে আগে যে আমরা রিস্ক প্রোফাইলটাকে তৈরি করেছিলাম, যদি তার প্রোফাইল চেঞ্জ হয়ে যায় তাহলে রিস্ক প্রোফাইলটাকেও তো করতে হবে, এবং অ্যাসেট অ্যালোকেশন স্ট্র্যাটেজি যে অনুসারে মানে আগে করা হয়েছিল সেগুলোকেও চেঞ্জ করে নিতে হয়। পরবর্তী সময়ে রিটায়ারমেন্ট জার্নিতে বেশ কয়েকবার আমাদের অ্যাসেট রিব্যালেন্সিং করতে হয়। আর এগুলোর জন্য করার জন্য যে আমাদের ইন হাউস প্রোপ্রাইটারি বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন ফ্রেমওয়ার্ক, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি রেডি আছে। আমাদের কাছে কোনো ফান্ড বা কোনো স্কিম খুব একটা ইম্পর্টেন্ট নয়। আমাদের কাছে একজন ব্যক্তি, তার গোল, তার ইউনিক রিটায়ারমেন্টগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই এত বছর ধরে একই কাজ হাজার হাজার মানুষের সঙ্গে মানে আমরা যখন ইমপ্লিমেন্ট করতে করতে আজকে এই প্রসেসটা না একটা কংক্রিট, টাইম টেস্টেড, প্রুভেন, সলিড প্রসেসে কনভার্ট হয়ে গেছে। অলরেডি আমাদের এই সিস্টেমের মাধ্যমে বেশ কয়েক হাজার ফ্যামিলি তাদের লাইফের সব থেকে মূল্যবান মানে রিটায়ার্ড লাইফ যেটা, সেটাকে স্ট্রেস ফ্রিভাবে একটা গোল্ডেন পিরিয়ডে পরিণত করতে পেরেছেন। আমাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে ইনভেস্টার এক্সপিরিয়েন্স স্টোরি বলে একটা সেপারেট প্লে লিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। সেখানে অনেক মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে। আমাদের সঙ্গে যুক্ত আছেন রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের মানে গোলের ইনভেস্টমেন্ট করে এরকম প্রচুর হাউস হোল্ড রয়েছেন, প্রচুর। এবার দেখুন, ফাইন্যান্সের বিষয়ে তো কেউ কাউকে তার পোর্টফোলিও অন্য ব্যক্তিকে দেখান না, যার ফলে হয় কি আমরা দেখেছি রিয়েল এক্সপিরিয়েন্স কিছুতেই তারা করতে পারেন না। তাই আমি এখন আপনাদের কাছে প্রচুর মানুষের রিটায়ারমেন্টের গোলের যে জার্নি রয়েছে তার থেকে দু একটা খুব ছোট পোর্টফোলিও যেগুলো চলছে সেরকম দু একটা ইনভেস্টমেন্ট জার্নি আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই এখানে ইনভেস্টারদের সমস্ত ডিটেলগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে, আর ছোট পোর্টফোলিও দেখাচ্ছি কারণ বেশিরভাগ মানুষের যাতে রিলেট করতে কোনো অসুবিধে না হয়। দেখুন, এই যে গ্রাফটা দেখানো হচ্ছে না, এটাকে দেখুন, দুটো লাইন রয়েছে এতে, একটা গ্রিন লাইন আর একটা ব্লু লাইন। গ্রিন লাইনটা হলো তিনি যে ইনভেস্টমেন্টটা করেছেন সেটার প্রেজেন্ট মার্কেট ভ্যালু, মানে কারেন্ট ভ্যালু। আর ব্লু লাইনটা ডিনোট করছে যে অ্যাকচুয়াল অ্যামাউন্ট যেটা উনি ইনভেস্ট করেছেন। ধরুন কেউ 1 কোটি টাকা ইনভেস্ট করেছেন, তাহলে ব্লু লাইনটা সেইটা দেখাতে পারে। আর ধরুন ওই যে 1 কোটি টাকাটা বেড়ে 3 কোটি টাকা হয়েছে, সেটা দেখাচ্ছে ওই গ্রিন লাইনটা। তো এই ভদ্রলোক যারটা দেখাচ্ছি, তার রিটায়ারমেন্টের জন্য তিনি ইনভেস্ট শুরু করেছিলেন 2022 সালে। মাসে মাসে উনি ওই এসআইপির মাধ্যমে আস্তে আস্তে উনি আমাদের মানে ইনভেস্টমেন্ট স্টার্ট করেছিলেন। তা উনি আমাদের ভিডিও যেগুলো আমাদের পাঠানো হতো সেগুলো তারপর রেগুলারাইজ দেখতেন। এই দেখতে দেখতে উনি নিজের নলেজ বাড়ালেন, আন্ডারস্ট্যান্ডিং বাড়ালেন, এবং ওনার ট্রাস্টও আমাদের উপর আস্তে আস্তে বাড়তে লাগলো, এবং ইনভেস্টমেন্টও উনি একটু একটু করে বাড়াতে থাকেন, এসআইপিগুলোও বাড়াতে থাকেন। তো উনি কয়েক বছরে উনি ইনভেস্ট করেছেন দেখুন 81,70,000 টাকার মতো, আর তার প্রেজেন্ট ভ্যালু এই মুহূর্তে রয়েছে 1 কোটি টাকার কাছে। তো এক্সআইআর রিটার্ন 15%-এর থেকেও বেশি। এনার রিটায়ারমেন্টের এখনো অনেক দেরি আছে। এখানে দেখুন, উনি যেদিন থেকে ইনভেস্ট শুরু করেছেন সেদিন থেকে ওনার ইনভেস্টমেন্ট ভ্যালু যে ব্লু লাইনটা, গ্রিন লাইনের থেকে খুব একটা কিন্তু বাড়েনি। বেশ কিছু সময় ইনভেস্টমেন্টের থেকে ভ্যালুও কম ছিল। হয়তো এখানে পুরোটা ঠিক দেখা যাচ্ছে না, কি আরও যত লং টাইম এই ইনভেস্টমেন্ট এগোতে থাকবে এই ব্লু লাইন আর গ্রিন লাইনের দূরত্ব কিন্তু বাড়তে থাকবে। পরের গ্রাফগুলো যেগুলো দেখাবো না, এখানে আমি যেটা বলতে চাইছি সেটা তখন বুঝতে পারবেন। ইনভেস্ট করার পরের মাস থেকেই বা পরের বছর থেকেই যারা রেজাল্ট খুঁজেন না,
তারা কিন্তু শুরুতেই এই কারণে আটকে যান, আর এগোতে পারেন না। এবার এই ইনভেস্টমেন্ট জার্নিটা মন দিয়ে রিয়েলাইজ করার চেষ্টা করুন, শুধু দেখলে ঠিক বুঝতে পারবেন না। এনার ইনভেস্টমেন্ট শুরু হয়েছিল 2012 সালে একটা ছোট্ট অ্যামাউন্টের এসআইপি দিয়ে। দেখুন ওনার ইনভেস্টমেন্ট ভ্যালুর যে ব্লু লাইন, সেটার থেকে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট ভ্যালু মানে গ্রিন লাইনটা, এই ব্লু লাইনটাকে ছেড়ে কত বছর সময় লেগেছিল যেতে। এই বছর, এই এত বছরগুলোতে তাহলে তখন স্ট্র্যাটেজিক্যালি অনেক, মানে কি বলবো, কোন ন্যাব বা কোন প্রাইসে আরও অনেক বেশি ইউনিট অ্যাকুমুলেশন করা যায় সেই স্ট্র্যাটেজি অনুযায়ী ইনভেস্টমেন্ট চলছিল। উনি আমাদের ওপর ভরসা রেখেছিলেন আর আমাদের বিভিন্ন ভিডিও ইত্যাদি শুনে নিজের মাইন্ডসেটকে তৈরি করেছিলেন। এইগুলোই কিন্তু পিছনে দরকার হয়। এই জার্নিটাতে অনেকবার পোর্টফোলিও ভ্যালু কমেছিল, তারপর বেড়েওছে। এইভাবে আজ ওনার ইনভেস্টমেন্ট রয়েছে 3,43,00,000 টাকার মতো, আর সেইটার কারেন্ট ভ্যালু হচ্ছে 6,68,00,000 টাকার মতো। মানে আজকে যদি উনি সমস্ত টাকা তুলে নিতে চান তাহলে এই টাকাটাই পাবেন। এনার রিটায়ারমেন্ট কিন্তু এখনো অনেক দেরি আছে। এনার ইনভেস্টমেন্টের প্রেজেন্ট রিটার্ন ওই 18.5%-এর মতো সিএজিআর রিটার্ন। মানে এটা কোনো ফান্ডের রিটার্ন নয়, এটা টোটাল পোর্টফোলিওর অ্যাভারেজ ইয়ারলি রিটার্ন। মানে পোর্টফোলিও রিটার্ন কখনো হয়তো এর থেকে বেশি ছিল, আবার কখনো হয়তো কম ছিল। দেখুন যারা না রিটার্ন নিয়ে খুব মাথা খারাপ করেন তাদের জন্য বলছি, রিটার্ন আসবে। প্ল্যানিং, স্ট্র্যাটেজি, মনিটরিং, পোর্টফোলিও রিভিউ, গোল রিভিউ, এগুলোর জন্য। এখানে যে রেজাল্টগুলো দেখছেন সেগুলো কিন্তু এই যে প্রত্যেকটা জিনিস বললাম এগুলোরই তার আউটকাম। এবার আরেকটা দেখাচ্ছি, যেটা দেখাচ্ছি সেটা দেখুন। এনার রিটায়ারমেন্টের সময় কিন্তু প্রায় এসে গেছে। 2015 থেকে এনার ইনভেস্টমেন্ট চলছিল। আজকে ওনার ইনভেস্টমেন্ট 6.5 কোটি টাকার মতো, সেখানে ওনার ইনভেস্টমেন্টের প্রেজেন্ট ভ্যালু 11,74,00,000 টাকার মতো। এনার এখন ইনভেস্টমেন্টের অ্যাসেট রিব্যালেন্সিং করে ওনার ইকুইটি এক্সপোজার থেকে কমিয়ে আনা হচ্ছে। তাতেও ওনার পোর্টফোলিও রিটার্ন এই মুহূর্তে 12%-এর মতন। যারা মনে করছেন যে ওর বাবা এত 12%টা কম রিটার্ন, তাদের বোঝার জন্য বলছি এই পোর্টফোলিওটা যদি 6 বছর ওই একই রিটার্ন ক্রিয়েট করতে পারে তাহলে এই পোর্টফোলিওটা ডবল হয়ে যাবে, মানে 22 কোটি টাকা হয়ে যাবে এই টোটাল। বুঝতে পারছেন? তো দেখুন, কবে শুরু করবেন, কত টাকা দিয়ে শুরু করবেন, এই সব 7-5 না ভেবে না, রিটায়ারমেন্টের জন্য ইনভেস্টমেন্টটাকে আগে শুরু করে দিন, দিয়ে সেটাকে লং টার্মে চালিয়ে যান, তাহলে একটা বড় পোর্টফোলিও ক্রিয়েট করা সম্ভব। আজকে শুরু করলে আপনিও ঠিক এই যে গ্রাফগুলো দেখলেন এরকম একটা ইনভেস্টমেন্ট গ্রাফ, যেটা সম্পূর্ণ আপনার ইনভেস্টমেন্ট গ্রাফ হবে, সেটাকে এনজয় করে একটা স্ট্রেস ফ্রি, পিসফুল, দুশ্চিন্তামুক্ত লাইফ কাটাতে পারবেন। আমাদের ওয়েলথ ম্যানেজারদের সঙ্গে আলোচনা করে আরও ডিটেল জেনে নিতে পারেন। নমস্কার।